প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের নমুনা প্রশ্নের উত্তরের ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আছে নমুনা প্রশ্নের আন্ডারে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা অধ্যায় আমাদের প্রত্যেকের জন্য। সো এই অধ্যায় থেকে যেই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমার পরীক্ষায় থাকতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। তাহলে দেখো, আজকে আমাদের ক্লাসে প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে, জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন? জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা জানি জাবেদাকে সাধারণত প্রাথমিক বই বলা হয় আমাদের হিসাবের প্রাথমিক বই, অর্থাৎ আমাদের হিসাব শুরুই করতে হয় জাবেদার মাধ্যমে। যে কোনো একটা লেনদেন আমরা সাধারণত জাবেদা থেকেই কিন্তু শুরু করে থাকি, এই জন্যই মূলত জাবেদাকে প্রাথমিক বই বলা হয়। এখন এই উত্তরটাই একদম বিস্তারিতভাবে এখানে আলোচনা করা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রথমে বলা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তার তারিখের ক্রমানুসারে বিবরণ সহ লিপিবদ্ধ করতে হয়। আমরা জানি জাবেদার মধ্যে আমাদের তারিখটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন লেনদেনটা কোন তারিখে সংগঠিত হয়েছে এটা আমরা জাবেদা দেখেই কিন্তু বলে ফেলতে পারি। জাবেদার মধ্যে তারিখের একটা কিন্তু ক্রম থাকে বা একটা কলাম থাকে, যে কলামে প্রত্যেকটা লেনদেনের আলাদা আলাদা তারিখ উল্লেখ করা থাকে। তো এখানে তারিখের ক্রমানুসারে একদম বিবরণ সহ আমরা সাধারণত যে কোনো লেনদেন লিপিবদ্ধ করে থাকি, এবং সেই বইটাই হচ্ছে জাবেদা। জাবেদার মধ্যে প্রত্যেকটা লেনদেন কেন হলো সেই ব্যাখ্যা সহই কিন্তু আমরা তারিখ সহ সেখানে লিপিবদ্ধ করে থাকি। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করতে হয়, অর্থাৎ একদম শুরুতে যখন কোনো একটা লেনদেন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা একটা লেনদেন, সেই লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথেই আমরা সেটাকে জাবেদা বইতে অন্তর্ভুক্ত করে ফেলি বা এন্ট্রি করে ফেলি। লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে জাবেদাতে লিখে রাখা হয়। তোমরা জানো জাবেদাতে অবশ্যই প্রত্যেকটা লেনদেনের নিচে আমাদের একটা ব্যাখ্যা দিতে হয়, অর্থাৎ সেই লেনদেনটা কেন হলো বা সেই লেনদেনটা হওয়ার পিছনে কারণ কি, আমরা কেন ডেবিট করলাম বা কেন ক্রেডিট করলাম, এটার একটা ছোট্ট ব্যাখ্যা আমরা সেখানে লিখে রাখি। তো সেটাই এখানে বলা হয়েছে যে ডেবিট এবং ক্রেডিট দুইটা পক্ষ আমরা আলাদাভাবে বিশ্লেষণ করি, অর্থাৎ কোন পক্ষটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা আমরা আলাদাভাবে লিপিবদ্ধ করে তারপর সেটা নিচে একটা ছোট্ট আকারে ব্যাখ্যা দিয়ে থাকি। পরবর্তী সময়ে তা পাকা বই খতিয়ানে স্থানান্তর করা হয়। খতিয়ানকে সাধারণত আমরা পাকা বই বলে থাকি বা প্রধান বইও বলে থাকি, কারণ এই একটা মাত্র খতিয়ান থেকেই আমাদের সম্পূর্ণ হিসাবটা নির্ভর করে। খতিয়ানে যদি আমরা প্রত্যেকটা লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ করতে পারি তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা সেই লেনদেনের উদ্বৃত্ত বা ব্যালেন্স সম্পর্কে জানতে পারি। তাই আমাদের এই পাকা বই হচ্ছে খতিয়ান, বা খতিয়ানকে আমরা প্রধান বইও বলতে পারি। লেনদেন সংগঠিত হওয়ার পর প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করতে হয় বলে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। তাহলে দেখো, এটাই হচ্ছে কিন্তু মূল কথা। জাবেদাকে কেন প্রাথমিক বই বলা হয়? কারণ লেনদেন, যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার পরপরই আমরা সাধারণত জাবেদায় সর্বপ্রথম লিপিবদ্ধ করে থাকি। প্রাথমিক বলতে আমরা কি বুঝি? যেটা একদম সর্বপ্রথমে থাকে বা শুরুতে থাকে। তো জাবেদাও কিন্তু একদম শুরুতেই করা হয়, তাই এটাকে আমরা প্রাথমিক বই বলে থাকি। এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে এখানে একটা ছক আকারে দেখানোর বিষয় বলা হয়েছে, জাবেদার শ্রেণী বিভাগ ছকের সাহায্যে দেখাও। দেখো, এই প্রশ্নটাতে একদম উল্লেখ করেই বলা হয়েছে ছকের সাহায্যে দেখাও। যদি ছকের সাহায্যে দেখাতে না বলে তখন তুমি চাইলে ছক নাও ব্যবহার করতে পারো। তুমি চাইলে নর্মালি আমরা যেভাবে একটা বিবরণ লিখি বা পয়েন্ট আকারে যেভাবে লিখি, চাইলে তুমি সেভাবেও পয়েন্ট আকারে লিখতে পারো। কিন্তু যেহেতু এখানে ছক আকারে বলা হয়েছে, তাই অবশ্যই আমাদের পাঠ্য বইয়ে যেভাবে ছক আকারে শ্রেণীবিভাগটা দেওয়া আছে একদম শুরুর দিকে, ঠিক সেভাবেই আমরা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে দেখো, জাবেদাটা মূলত 2 প্রকার। জাবেদাকে আমরা মূলত 2 ভাগে ভাগ করতে পারি।
প্রথমটি হলো বিশেষ জাবেদা এবং দ্বিতীয়টি হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা হচ্ছে কিছু এক্সেপশনাল জাবেদা যেগুলো আমরা সাধারণত লেনদেনগুলো লিপিবদ্ধ করি বা বিভিন্ন ধরনের আলাদা আলাদা বিশেষ বিশেষ ক্ষেত্রের জন্য যে জাবেদাগুলো আছে সেগুলোকে আমরা বিশেষ জাবেদা বলি। এখানে প্রত্যেকটিরই দেখবে বিশেষত্ব আছে। বিশেষ জাবেদার প্রত্যেকটি জাবেদার মধ্যে কিছু না কিছু বিশেষত্ব থাকে, তাই এটাকে মূলত আমরা বিশেষ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করি। আর প্রকৃত জাবেদাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল জাবেদা। জাবেদা বলতে আমরা প্রকৃত জাবেদাটাকেই কিন্তু বুঝে থাকি। বিশেষ জাবেদা হচ্ছে এক্সেপশনাল বা আদার্স কিছু প্রকারভেদ, তবে জাবেদা বলতে আমরা এই প্রকৃত জাবেদাগুলোকেই কিন্তু বুঝে থাকি। তাহলে দেখো প্রথমে আমাদের এখানে বিশেষ জাবেদার প্রকারভেদ কয়টি? বিশেষ জাবেদার প্রকারভেদ হচ্ছে আবার 6টি, আবার প্রকৃত জাবেদার প্রকারভেদ হচ্ছে 5টি। তাহলে দেখো বিশেষ জাবেদার প্রকারভেদ 6টি কি কি? প্রথমে আছে ক্রয় জাবেদা, যেটা শুধুমাত্র ধারে ক্রয় বা বাকিতে ক্রয়টাকেই আমরা লিপিবদ্ধ করে থাকি। ধারে ক্রয় অথবা বাকিতে ক্রয় যে জাবেদার মধ্যে লিপিবদ্ধ করা হয় সেটাই ক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা তাহলে কি হবে? ধারে বিক্রয় লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা সেটাই হচ্ছে বিক্রয় জাবেদা। এরপর চলে যাচ্ছি ক্রয় ফেরত। ক্রয় ফেরত বলতে বোঝানো হয়েছে ধরো আমরা ধারে কোনো কিছু ক্রয় করেছি, সেই ক্রয়টা কোনো কারণে ডিফেক্ট থাকলো বা কোনো একটা ঝামেলার জন্য যখন আমরা সেটাকে ফেরত পাঠিয়ে দিব, ধরো কিনে এনেছি এটাতে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, সেই কারণে আবার আমরা যখন ফেরত পাঠিয়ে দিই ওই ফেরতের জন্য যে জাবেদাটা দেওয়া হয় সেটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। তাহলে বিক্রয় ফেরত হবে তার ঠিক উল্টোটা। এখানে বিক্রয় ফেরত বলতে বোঝানো হয়েছে ধরো আমরা বিক্রয় করেছি কিন্তু কোনো কারণে সেই বিক্রয়টা আবার ফেরত এসেছে, আমাদের কাছে ফেরত এসেছে, তাহলে সেই বিক্রয় ফেরতের জন্য আমরা যে জাবেদাটা দিব সেটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এতক্ষণ আমরা ধারের জিনিসপত্র পড়েছি, এখানে এই দুইটাই হচ্ছে নগদে হবে অর্থাৎ ক্যাশে হবে, সম্পূর্ণটা নগদান হিসাবের মাধ্যমে হবে। এখানে আমরা যে চারটা পড়েছি সম্পূর্ণটাই হবে ধারে। তাহলে দেখো নগদ প্রাপ্তি জাবেদা শুধুমাত্র যে সকল লেনদেনের মাধ্যমে আমাদের নগদ প্রাপ্তি ঘটে সেই জাবেদাগুলোই এখানে অন্তর্ভুক্ত হবে। আবার নগদ প্রদানে তাহলে তার উল্টাটা হবে, যে সকল লেনদেনের মাধ্যমে আমাদের নগদ টাকার প্রদান ঘটেছে বা নগদান হিসাব ক্রেডিট হয়েছে সেই লেনদেনগুলো এখানে নগদ প্রদান জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটাই আমরা বিশেষ কিছু ক্ষেত্র দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জাবেদাই কোনো বিশেষ বিশেষ কাজের জন্যই কিন্তু তৈরি করা হচ্ছে, এই জন্যই এই 6টাকে আমরা বিশেষ জাবেদা বলি। এবার আসো প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা বলতে আমরা অ্যাকচুয়ালি জাবেদাকে বুঝে থাকি, যেটা সাধারণত আমাদের অবশ্যই করতে হয় বা আমরা যখন হিসাবগুলোকে অন্তর্ভুক্ত করি একদম সর্বশেষ আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী প্রস্তুতকরণের জন্য এই প্রকৃত জাবেদার প্রত্যেকটা জাবেদাই কিন্তু মাস্ট, আমাদের করতেই হবে। তবে এক একটা জাবেদা এক এক সময়ে আমাদের করতে হয়। যেমন সংশোধনী জাবেদাটা সাধারণত যখন কোনো লেনদেন ভুল হয়, অর্থাৎ ধরো এন্ট্রি করতে আমাদের ভুল হয়ে গেছে বা কোনো একটা বাদ পড়ে গেছে, এরকম কিছু ভুল সংশোধন করার জন্য আমরা যে জাবেদাটা দেই সেটা হচ্ছে ভুল সংশোধনী জাবেদা। সমন্বয় জাবেদা হলো যে সকল জাবেদাগুলো আমরা সমন্বয় করিনি, ধরো কোনো একটা বকেয়া বা কোনো একটা অগ্রিম যেগুলো আমরা এক বছরে সমন্বয় করতে পারি না, তবে পরবর্তী বছরেও আমাদের সেগুলো হিসাবটাকে বয়ে নিয়ে যেতে হয় বা হিসাবটা কন্টিনিউ করতে হয়, সেই হিসাবগুলো লেনদেনগুলো অন্তর্ভুক্ত করার জন্য আমরা যে জাবেদাটা দেই সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। সমাপনী জাবেদা কোনটা? যেটা বছরের শেষে, সমাপনী বলতে বোঝানো হয় বছরের শেষে যেটা দেওয়া হয়। সমাপনী জাবেদার মাধ্যমে আমরা সাধারণত আমাদের আয় হিসাব, ব্যয় হিসাব এবং উত্তোলন হিসাব এই 3টা হিসাবকে বন্ধ করে দিই, অর্থাৎ একদম বছরের শেষে যখন হিসাব ক্লোজ করে দেওয়া হয়, হিসাব ক্লোজ করার জন্য আমাদের যে জাবেদাটা দিতে হয় সেটা হচ্ছে সমাপনী জাবেদা। প্রারম্ভিক জাবেদা তাহলে কি হবে? প্রারম্ভিক জাবেদা হচ্ছে একদম বছরের শুরুতে, যেমন মনে করো আমরা কোনো একটা কিছু নিয়ে ব্যবসা শুরু করলাম,
এই মূলধন হিসাবটাকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা সাধারণত প্রারম্ভিক জাবেদা দিয়ে থাকি। এবং অন্যান্য জাবেদা বলতে আমরা সাধারণত সাধারণ জাবেদা, যেটা আমরা অঙ্কের মধ্যে করে থাকি বা ষষ্ঠ অধ্যায়ের বিভিন্ন অঙ্কে করি, সাধারণ জাবেদা। এখানে যতগুলো জাবেদা দেখলাম, এই জাবেদাগুলো বাদে আর বাকি যে সকল জাবেদা আছে প্রত্যেকটা জাবেদা এই অন্যান্য জাবেদা বা এটাকে আমরা সাধারণ জাবেদাও বলতে পারি। অন্যান্য জাবেদাকেও কি আমরা সাধারণ জাবেদাও বলতে পারি, অর্থাৎ নর্মাল যে জাবেদা, যেটা প্রত্যেকটা হিসাবের জন্যই সম্ভব হবে বা প্রত্যেকটা হিসাবই এই সাধারণ জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তাহলে দেখো, এই ছিল আমাদের জাবেদার প্রকারভেদ। প্রথমত বিশেষ জাবেদা, বিশেষ জাবেদার মধ্যে আবার 6টা প্রকারভেদ আছে। আবার দেখো দ্বিতীয়ত প্রকৃত জাবেদা, প্রকৃত জাবেদার মধ্যে আবার আছে 5টি জাবেদা। এরপর চলে যাচ্ছি 3 নং প্রশ্ন। 3 নং প্রশ্নে বলা হয়েছে জাবেদার 2টি গুরুত্ব ব্যাখ্যা করো। অর্থাৎ জাবেদা যে আমরা অন্তর্ভুক্ত করি বা জাবেদার মধ্যে যে আমাদের হিসাবগুলো অন্তর্ভুক্ত করতে হয়, এটার কারণটা কি বা এটা কেন আমরা করি, সেই গুরুত্বটা এখানে বলা হয়েছে। তো প্রথমে দেখো, আমরা এখানে প্রথম গুরুত্ব দেখতে পাচ্ছি লেনদেন লিপিবদ্ধকরণ। অর্থাৎ যে কোনো লেনদেন লিপিবদ্ধ করার জন্য জাবেদা কিন্তু মাস্ট, জাবেদা আমাদের করতেই হবে এবং জাবেদা আমাদের হিসাব চক্রের একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট এবং সাধারণত এটা দ্বিতীয় অংশে থাকে, 2 নাম্বার পয়েন্টে থাকে। আচ্ছা, তাহলে দেখো লেনদেন লিপিবদ্ধকরণের জন্য আমাদের জাবেদা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি বলা হচ্ছে, প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংগঠিত হয়। এই লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ানের লিপিবদ্ধ করা সম্ভব নাও হতে পারে। কারণ কি দেখো, অনেকগুলো লেনদেন আমরা যখন ম্যাথ করি আমরা দেখেছি অনেকগুলো লেনদেন আছে যেগুলো আমরা যদি একটু সহজ না করে নিই, অর্থাৎ প্রথমে যদি আমরা ডেবিট ক্রেডিটগুলো নির্ণয় না করে নিই, তাহলে কিন্তু আমরা সেটা খুব সহজে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারি না। তাহলে দেখো, একটা লেনদেনকে খতিয়ানে অন্তর্ভুক্তকরণের জন্য যদি আমরা সহজভাবে একটু বিশ্লেষণ করে নিই, অর্থাৎ কোনটা ডেবিট কোনটা ক্রেডিট, এই কাজটা যদি আমরা করে নিই, তাহলে কিন্তু সেইটার থেকে বা সেই সোর্স থেকে আমরা খুব সহজে খতিয়ানটা প্রস্তুত করতে পারি। এজন্য দেখবে খতিয়ান করার আগে মূলত আমরা কি করি, জাবেদা করে নিই, যাতে সেই জাবেদাটা দেখে দেখে আমরা খতিয়ানটা খুব সহজে প্রস্তুত করতে পারি। তোমরা যখন অঙ্ক করো দেখবে, যখন আমরা জাবেদাটা করে নিই খতিয়ান করার আগে বা একটু রাফ করে লিখে নিই, তখন কিন্তু সেই জাবেদা দেখে খতিয়ান করাটা খুব সহজ হয়ে যায়। তো এই কারণটাই কিন্তু এখানে ব্যাখ্যা করে বলা হয়েছে যে যখন আমরা খতিয়ানে লিপিবদ্ধ করি, সবসময় কিন্তু সরাসরি খতিয়ানে লিপিবদ্ধ করা সম্ভব হয় না, কারণ কিছু কিছু জাবেদার মধ্যে অনেকগুলো ডেবিট অনেকগুলো ক্রেডিট থাকে। তো সেই ক্ষেত্রে আমরা জাবেদা করে নিলে সেটা খুব সহজে লিপিবদ্ধ করা যায়। জাবেদায় লেনদেন লিপিবদ্ধ থাকলে পরবর্তী সময়ে খতিয়ানে অন্তর্ভুক্তকরণে কোনো অসুবিধা হয় না। মাত্র আমি যে ব্যাখ্যাটা করেছি দেখো, সেই লাইনটাই কিন্তু এখানে বলা হয়েছে। যদি আমরা প্রথমে জাবেদাটা করে ফেলি, তাহলে পরবর্তীতে খতিয়ানে লিপিবদ্ধকরণ করা একদমই সহজ হয়ে যায়। দ্বিতীয় কারণে বলা হয়েছে লেনদেনের মোট সংখ্যা এবং পরিমাণ জানা। অর্থাৎ আমরা কয়টা লেনদেন লিপিবদ্ধ করলাম, কতগুলো পরিমাণের লিপিবদ্ধ করলাম, কি কি টাকার অ্যামাউন্ট, এই প্রত্যেকটা পরিমাণ কিন্তু আমরা খুব সহজে জাবেদার মাধ্যমে আইডেন্টিফাই করে ফেলতে পারি। খতিয়ান হতে নির্দিষ্ট দিনে, সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংগঠিত হয়েছে তা জানা সম্ভব নয়। জাবেদায় লেনদেন তারিখের ক্রমানুসারে লেখা হয় বলে নির্দিষ্ট তারিখে, সপ্তাহে বা মাসে মোট কয়টি লেনদেন সংগঠিত হয়েছে বা ঘটেছে তা সহজেই জানা যায়। যেহেতু আমরা জাবেদার মধ্যে একটা তারিখের উল্লেখ করি এবং সেই তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের খতিয়ানে ট্রান্সফার করার জন্য। খতিয়ানে আমরা সাধারণত কি করি, একটা হিসাবের জন্য একটা খতিয়ান থাকে। তো সেক্ষেত্রে আমরা তারিখের মাধ্যমে বা তারিখের যে ক্রমানুসার আছে সেই ক্রমানুসারের মাধ্যমে খুব সহজে বুঝে ফেলতে পারি কয়টা লেনদেন এক দিনে বা এক সপ্তাহে বা এক মাসে সংগঠিত হয়েছে। এটা খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলা যায়। আচ্ছা, তাহলে পরবর্তীতে দেখো বলছে মোট কত টাকা লেনদেন বিভিন্ন সময়ে হয়েছে তা
তাও জাবেদা থেকে জানা সম্ভব। অর্থাৎ একটা নির্দিষ্ট লেনদেন বা মোট কত টাকার লেনদেন আমার টোটাল সংগঠিত হয়েছে সেই মোট টাকার অ্যামাউন্টটাও কিন্তু আমরা জানতে পারি, অর্থাৎ উদ্বৃত্তটা ঠিক কতটুকু সেটাও কিন্তু আমরা বুঝে ফেলতে পারি আমাদের জাবেদার মাধ্যমে। অর্থাৎ মেইন কথা হচ্ছে আমরা যখন খতিয়ানে অন্তর্ভুক্ত করে ফেলবো, খতিয়ানে অন্তর্ভুক্ত করার আগে জাবেদা করলে সেটা আমাদের জন্য সহজ হয়ে যায় এবং আমরা খুব সহজে বুঝতে পারি যে একটা তারিখের জন্য বা একটা সপ্তাহের জন্য ঠিক কতগুলো লেনদেন আমাদের সেই খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। তো মেইন কথা হচ্ছে খতিয়ানকে সহজ করার জন্য বা খতিয়ানে অন্তর্ভুক্ত করার জন্যই আমরা মূলত জাবেদাটা করে থাকি। এরপর চলে যাচ্ছি 4 নং প্রশ্ন। 4 নং প্রশ্নে বলা হয়েছে উদাহরণ সহ সমন্বয় জাবেদা ব্যাখ্যা করো। এখানে যেহেতু স্পষ্টভাবে বলাই আছে উদাহরণ সহ আমাদের একটা সমন্বয় জাবেদা দেখিয়ে তারপর এটার ব্যাখ্যা করতে হবে, তাই অবশ্যই চেষ্টা করবে এখানে একটা সমন্বয় জাবেদার উল্লেখ করার। যেমন এখানে খুব সুন্দরভাবে ছক সহ এখানে একটা সমন্বয় জাবেদা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে বলছে আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। নর্মালি আমরা আর্থিক বিবরণী কেন করি? একটা হিসাব বা একটা কোম্পানিতে আর্থিক ফলাফলটা কি, এটার রেজাল্টটা কি, সেই আলটিমেট রেজাল্টটা জানার জন্যই মূলত আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করে থাকি। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া বা অগ্রিম খরচ, প্রাপ্য অথবা অগ্রিম প্রাপ্ত আয়, অবচয় বা অবলোপন, কুঋণ সঞ্চিতি ইত্যাদি লেনদেনের প্রাথমিক হিসাব বইতে অন্তর্ভুক্তিকরণের জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাই সমন্বয় জাবেদা। তাহলে দেখো সমন্বয় জাবেদার মধ্যে আমরা স্পেসিফিক কিছু হিসাব অন্তর্ভুক্ত করি, যেমন বকেয়া বা অগ্রিম খরচ, অর্থাৎ কোনো একটা ব্যয়ের যখন বকেয়া থাকবে বা অগ্রিম থাকবে সেই বিষয়টা, অথবা কোনো আয়ের ক্ষেত্রে যখন প্রাপ্য বা অনাদায়ী থাকবে অথবা অগ্রিম থাকবে বা অনুপার্জিত থাকবে সেই অংশটা। এছাড়াও অবচয় বা অবলোপন অথবা কুঋণ সঞ্চিতি, যে জিনিসগুলো সাধারণত আমরা সরাসরি আমাদের হিসাবের বইতে লিপিবদ্ধ করি না, বা ধরো যে জিনিসগুলো বছরের শেষে গিয়ে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি, বছরের শেষে গিয়ে এই বিষয়গুলো সাধারণত আমাদের চোখে পড়ে, যেমন বকেয়া আছে, অগ্রিম আছে, অথবা অবচয় হয়েছে, অবলোপন হয়েছে, কুঋণ সঞ্চিতি ধার্য করতে হবে, কুঋণ তৈরি হয়েছে, এই বিষয়গুলো কিন্তু বছরের শেষে যখন আমরা হিসাব ক্লোজ করতে যাই তখন এই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি। তো সেই সময়ে আমরা যখন সমন্বয় জাবেদার মাধ্যমে বা সেই বিষয়গুলোকে তো অবশ্যই আমাদের সমন্বয় করতে হবে, না হলে কিন্তু আমাদের বছর শেষে হিসাবটা মিলবে না। তো হিসাব মেলানোর জন্য বা এই যে অমিলিত যে বিষয়গুলো থাকে এই বিষয়গুলোকে সংশোধন করার জন্য, সমন্বয় করার জন্য বা অ্যাডজাস্ট করার জন্য যখন আমরা জাবেদাগুলো দেই সেটাই হচ্ছে সমন্বিত জাবেদা। মূলত হিসাবটাকে সমন্বয় বা অ্যাডজাস্ট করার জন্য অনেক সময় এটা প্লাসও করতে হতে পারে, মাইনাসও করতে হতে পারে, সব কিছুর মাধ্যমে যখন আমরা একটা অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসি সেই অ্যাডজাস্টমেন্টের জন্যই আমাদের এই সমন্বয় জাবেদাটা তৈরি করতে হয়। তাহলে দেখো এখানে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, উদাহরণ দেখলে আরও ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো। 2025 সালে ভাড়া বাবদ পরিশোধ হয়েছে 20,000 টাকা এবং উক্ত ভাড়ার মধ্যে অগ্রিম ভাড়া 5,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে আমরা টোটাল ভাড়া পরিশোধ করেছি 20,000, এখানে অ্যাডভান্সও কিছু দিয়েছি, আবার আমাদের এই বছরেরও কিছু ভাড়া পরিশোধ করেছি। দেখো এটা কিন্তু আমরা সরাসরি বুঝতে পারবো না, যখন আমরা হিসাব ক্লোজ করতে যাব তখন আমরা বুঝতে পারবো যে আমরা অগ্রিমও দিয়েছি, কিছু ভাড়া আমরা অগ্রিমও পরিশোধ করেছি, কিছু ভাড়া অর্থাৎ এখানে 5,000 টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে। তাহলে আমাদের কিন্তু এই বিষয়টাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন কিভাবে আমরা অ্যাডজাস্ট করব? নর্মালি আমরা যখন হিসাবগুলো ক্লোজ করি শুধুমাত্র একটা নির্দিষ্ট বছরের হিসাবই ক্লোজ করা হয়, আগের বছরের বা পরবর্তী বছরের কোনো হিসাবই কিন্তু এখানে আসে না। তাহলে দেখো এই যে আমরা অগ্রিম ভাড়া দিয়ে রেখেছি এটা কিন্তু পরবর্তী বছরের, তাহলে পরবর্তী বছরের কোনো এন্ট্রি আমরা এই বছরে নিয়ে আসব না। তাহলে এটা আমরা কি করব? এটা আমরা অবশ্যই মাইনাস করে তারপর দেখাবো। এখন তাহলে এটার জাবেদাটা ঠিক কি হবে?
দেখো যেহেতু আমরা এটা ভাড়া হিসাবের সাথে সমন্বয় করছি, আমাদের এখানে অগ্রিম ভাড়া নামক একটা হিসাব তৈরি হচ্ছে, আর অলরেডি এটা ভাড়া হিসাব নামে একবার কিন্তু অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। তো যেহেতু এটা একবার অন্তর্ভুক্ত করা হয়েছে ডেবিট হিসাবে, এখন যদি এটাকে আমরা কমাতে চাই তাহলে আমাদের ক্রেডিট করে ফেলতে হবে। তাহলে দেখো নতুন একটা হিসাব তৈরি হয়ে যাচ্ছে, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, এবং আমরা অলরেডি ভাড়া হিসাবে এটা অন্তর্ভুক্ত করেছিলাম, এখন যেহেতু কমাতে চাচ্ছি তাই এটাকে আমরা করে দিব ক্রেডিট। তাহলে জাবেদাটা আলটিমেট আমাদের সমন্বয় জাবেদাটা কি দাঁড়াচ্ছে, অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 5,000 টাকা। যেহেতু আমাদের অগ্রিম ভাড়া নামে কোনো হিসাব ছিল না, আমরা নতুন করে এটা অ্যাডজাস্ট করতে চাচ্ছি, তাই অগ্রিম ভাড়া হিসাব ডেবিট 5,000 টাকা। এবং অলরেডি আমরা ভাড়া হিসাবের মধ্যে 5,000 লিখে ফেলেছিলাম, যেটা ভাড়া হিসাবে যাবে না, তাই সেটাকে আমরা কমিয়ে দিচ্ছি, অর্থাৎ ভাড়া হিসাব ক্রেডিট 5,000 টাকা। তাহলে এখানে ব্যাখ্যা হিসেবে আমরা কি লিখব, ব্যাখ্যা হিসেবে আমরা লিখব অগ্রিম ভাড়া প্রদান করা হলো, যেটা ভাড়া হিসাবের সাথে সমন্বয় করা হয়েছে। অগ্রিম ভাড়া প্রদান যেটা ভাড়া হিসাবের সাথে সমন্বয় করা হলো। যখনই আমরা সমন্বয় জাবেদা দেই তখন আমাদের সাধারণত এই সমন্বয় করা হলো এই কথাটাই লিখতে হয়। তাহলে এটা ছিল আমাদের একটা সমন্বয় জাবেদার উদাহরণ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন এবং আমাদের এই পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন। 5 নং প্রশ্নে বলা হচ্ছে কারবারি বাট্টা এবং নগদ বাট্টার মধ্যে পার্থক্য কি। এটাও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এই বিষয়টা বিভিন্ন সময়ে চলে আসতে পারে। এটা যেমন এমসিকিউর মধ্যেও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন বা তুমি যখন সৃজনশীল প্রশ্ন করবে তখনও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অর্থাৎ অনেক সময় আমরা কারবারি বাট্টা কি নগদ বাট্টা কি এটা বুঝে উঠতে পারি না, সবগুলো বাট্টাই আমাদের কাছে সেম মনে হয়, কিন্তু সব বাট্টা কিন্তু সেম না। আচ্ছা, তাহলে এটার পার্থক্যটা আমরা একটু দেখি। বাট্টা বলতে সাধারণত কোনো নির্ধারিত মূল্য থেকে ছাড় দেওয়াকে বোঝায়। নর্মালি বাট্টা বলতে আমরা ডিসকাউন্টকে বুঝে থাকি, অর্থাৎ ধরো কেউ কোনো একটা মূল্য থেকে ছাড় দিল, এটা যে কোনো মূল্যই হতে পারে, ওই ছাড় দেওয়াকেই মূলত আমরা বাট্টা বলে থাকি। অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ টাকা কম রাখা হয় বা দেওয়া হয় তাকেই আমরা বাট্টা বলি। দেখো দুইটাই কিন্তু বাট্টা, যখন আমরা ক্রয় বিক্রয় করি সেটাও বাট্টা, আবার যখন আমরা দেনা পাওনা পরিশোধ করি সেটাও কিন্তু বাট্টা। তাহলে কোনটা কোন বাট্টা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে দেখো কারবারি বাট্টা বলতে আমরা নর্মালি কি বুঝি, বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে বিক্রয় করে তখন আমরা সেটাকে কারবারি বাট্টা বলি। নর্মালি মনে রাখবে যখন আমরা কোনো কিছু ক্রয় করি বা বিক্রয় করি, ইনস্ট্যান্ট ক্রয় বা বিক্রয় করার সময় আমাদের যে ডিসকাউন্টটা দিয়ে দেওয়া হয় সেটাই হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টাকে অনেক সময় ব্যবসায়িক বাট্টাও কিন্তু বলা হয়। এবার নগদ বাট্টা কোনটি, ধারে পণ্য ক্রয় বিক্রয়ের পর, অর্থাৎ ক্রয় বিক্রয় ধরো হয়ে গেছে, হওয়ার পরে আমরা যখন দেনাদার বা পাওনাদার অথবা প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব এই বিষয়গুলোকে যখন আমরা পরিশোধ করতে যাব তখন যে ডিসকাউন্টটা আমাদের দেওয়া হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। তাহলে দেখো দেনাদার পাওনাদারের কাছে দ্রুত টাকা আদায় বা পরিশোধের সময় যে ছাড় দেওয়া হয় তাকে আমরা নগদ বাট্টা বলি। ধরো তুমি ধারে কোনো কিছু কিনেছো, এখন তুমি পরবর্তীতে গিয়ে সেই টাকাটা পরিশোধ করতে যাচ্ছ। তুমি যখন পরিশোধ করতে যাবে, দ্রুত পরিশোধ করতে যাবে, তখন তুমি যার কাছ থেকে কিনেছিলে বিক্রেতা সে ধরো খুশি হয়ে তোমাকে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে দিল বা ছাড় দিল, বললো আপনি 500 টাকা কম দেন। এই জিনিসটাকেই আমরা সাধারণত বলে থাকি নগদ বাট্টা। অর্থাৎ যখন আমরা টাকা পরিশোধ করতে যাই, পরিশোধ করার সময় যে বাট্টাটা দেওয়া হয় সেটাই হচ্ছে নগদ বাট্টা। আর যখন আমরা কোনো কিছু কিনতে যাই, ক্রয় বিক্রয় করার সময় যে ডিসকাউন্টটা দেওয়া হয় সেটা হচ্ছে কারবারি বাট্টা। এটি বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা এবং ক্রেতার জন্য ক্রয় বাট্টা। অর্থাৎ তুমি যখন বিক্রি করতে যাবা তখন সেটা তোমার কাছে বিক্রয় বাট্টা, আর তুমি যখন ক্রয় করতে যাবা অর্থাৎ ক্রেতা তখন তোমার কাছে সেটা হবে
ক্রয় বাট্টা। এবার এদিকে দেখো নগদ বাট্টার দুইটা প্রকারভেদ কি কি? যখন তুমি বিক্রি করছো, বিক্রেতার কাছে সেটা প্রদত্ত বাট্টা, কারণ বিক্রেতাই কিন্তু সেই বাট্টাটা দিয়ে থাকে, ডিসকাউন্টটা দিয়ে থাকে, এই জন্য তার ক্ষেত্রে এটা প্রদত্ত বাট্টা। এবং যখন তুমি সেটা কিনতে যাচ্ছ অর্থাৎ ক্রেতা, তুমিই তো আলটিমেটলি সেই বাট্টাটা পাচ্ছ বা ডিসকাউন্টটা পাচ্ছ, তাই ক্রেতার জন্য সেটা প্রাপ্ত বাট্টা। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন যেটা, সেটা হচ্ছে এই 3 নাম্বার লাইনটা। এখানে বলা হয়েছে ক্রেতা বা বিক্রেতা কেউই এই বাট্টার হিসাব ধরে রাখে না। যেমন মনে করো, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। ধরো আমরা একটা ড্রেস কিনতে যাচ্ছি, ড্রেসের তো অনেক দামাদামি করতে হয়, আমাদের বার্গেনিং করতে হয়। তো ধরো তোমার কাছে চাইলো 1000 টাকা, তুমি বললে 500 টাকা, এবং 500 টাকা দিয়েই তুমি আলটিমেটলি সেটা কিনে আনলে। এই যে 1000 টাকার পণ্য 500 টাকায় কিনে আনলে, মাঝখানে যে 500 টাকা এটা আমরা ডিসকাউন্ট পেয়ে গেলাম। এই 500 টাকার ডিসকাউন্ট কি কখনো আমরা মনে রাখি? আমরা কিন্তু মনে রাখি না, এবং সেটা আমরা কোথাও লিখেও রাখি না। আমরা সাধারণত কারবারি বাট্টা কখনোই কোনো বইতে কোনো হিসাবেই অন্তর্ভুক্ত করা হয় না। কারবারি বাট্টা বাদ দিয়ে আলটিমেটলি যেই টাকাতে ক্রয় করা হয়েছে বা বিক্রয় করা হয়েছে শুধুমাত্র সেটাই কিন্তু আমরা লিখে রাখি। তাহলে দেখো এখানে এই লাইনটাই বলা হয়েছে যে ক্রেতা বা বিক্রেতা কেউই কিন্তু এই কারবারি বাট্টার হিসাব ধরে না বা এটাকে অন্তর্ভুক্ত করে না, কোনো বইতেই আমরা এটাকে অন্তর্ভুক্ত করি না। এই জন্যই দেখবে যখনই আমাদের কোনো ম্যাথের মধ্যে কারবারি বাট্টা থাকে, সেটা সাথে সাথে আমরা বাদ দিয়ে তারপর বাকি এন্ট্রিটার অর্থাৎ বাকি যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটার ওপরেই সম্পূর্ণ হিসাবটা করি। আচ্ছা, তাহলে দেখো এই পাশটাতে কি বলা হয়েছে যে উভয় পক্ষ তাদের হিসাবের বইতে এই বাট্টা লিপিবদ্ধ করে। ধরো তুমি কারো কাছ থেকে ধারে কিনেছো এবং পরবর্তীতে যখন পরিশোধ করতে যাচ্ছ, তোমাকে সে কিছু টাকা ডিসকাউন্ট দিল, তুমি খুব খুশি হয়ে যাবে এবং তখন কিন্তু সাথে সাথে তোমার সেটা মনে থাকবে এবং সেটা তুমি কিন্তু অবশ্যই অন্তর্ভুক্ত করবে যে আমি এটা পরিশোধ করতাম কিন্তু আমাকে 500 টাকা ছাড় দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তুমি 500 টাকা লিখে রাখবে বা 500 টাকা অন্তর্ভুক্ত করবে, অথবা 500 টাকা আলাদাভাবে রেখে দিবে। এটাকে আমরা কিন্তু ধরে রাখি বা এটাকে আমরা হিসাবের অন্তর্ভুক্ত করি, এটাকে মাথায় রাখি। তবে কারবারি বাট্টা কখনোই মাথায় রাখা হয় না বা ধরে রাখা হয় না। তাহলে এটা এখানে সেই বিষয়টাই বলা হয়েছে যে এটা দেনাদার হোক বা পাওনাদার হোক, যে পক্ষই হোক, প্রত্যেকটা পক্ষই সাধারণত নগদ বাট্টাটাকে লিপিবদ্ধ করে। তাহলে দেখো আমরা কারবারি বাট্টা এবং নগদ বাট্টা দুইটার মধ্যে পার্থক্যটা দেখলাম। মেইন পার্থক্য হচ্ছে কারবারি বাট্টা ক্রয় বা বিক্রয়ের সময় অন্তর্ভুক্ত করা হয়, এবং নগদ বাট্টা যখন আমরা ধরো ধারে কোনো কিছু ক্রয় করেছি বা বিক্রয় করেছি, এখন সেই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে। নগদ টাকা পরিশোধ করার সময় আমরা যে বাট্টাটা পাই সেটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা কখনোই অন্তর্ভুক্ত করা হয় না, তবে নগদ বাট্টা সবসময় অন্তর্ভুক্ত করে রাখতে হয়। তাহলে দেখো এই ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের নমুনা প্রশ্নের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।